দর্শক ফার্স্ট ওয়াশ এখন কি চাই আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি সামান্তা ইসলাম। শুল্ক কর প্রশাসনে বড় ধরনের সংস্কার আনছে সরকার। 12 মে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে সংস্কার নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতি বিভাগ ও শুল্ক কর হার নির্ধারণ, বৃদ্ধি বা কমানো সহ কর আদায় পদ্ধতি পর্যবেক্ষণ করবে আর রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে ব্যবস্থাপনা বিভাগ। কর নীতি ও কর আদায়ের জন্য পৃথক দুটি বিভাগ প্রতিষ্ঠার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এই সংস্কারের ফলে কর প্রশাসনের আধুনিকীকরণ হবে, বৃদ্ধি পাবে রাজস্ব আদায়, দক্ষতা আসবে রাজস্ব ব্যবস্থাপনায়। পক্ষান্তরে এনবিআর বিলুপ্ত করার সরকারি উদ্যোগে অসন্তোষ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। আমাদের আজকের আলোচনার বিষয় কর প্রশাসনের সংস্কার। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এনবিআর সংস্কার কমিশনের সদস্য ও সাবেক চেয়ারম্যান এনবিআর। আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর আবু ইউসুফ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থনীতিবিদ ও এক্সিকিউটিভ ডিরেক্টর, র্যাপিড বাংলাদেশ। প্রথমে যদি জনাব আব্দুল মাজিদ আপনার কাছে আমি জানতে চাই, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর গত অক্টোবরে আপনাদের নেতৃত্বে রাজস্ব খাত সংস্কারের 5 সদস্যের একটি পরামর্শ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে এবং জানুয়ারি মাসে কমিটি একটি প্রতিবেদন দেয় যেখানে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ তৈরির সুপারিশ করা হয়। সেই সুপারিশের ধারাবাহিকতায় জারি হয়েছে নতুন অধ্যাদেশ। কর প্রশাসনকে সেখানে দুইটি ভাগে ভাগ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ক্ষেত্রে দুই বিভাগের ব্যাপারে আপনার আলোচনাটা একটু শুনতে চাই। ধন্যবাদ। আমরা কমিশন নই, একটি কমিটি। আচ্ছা, 5 সদস্যের কমিটি, কারোর নেতৃত্বে না, এটা 5 সদস্যের কমিটি আমাদের কাছে সুপারিশ চেয়েছে। সেই সুপারিশে কমিটিতে আমরা বলেছি যে কর প্রশাসনকে, মানে কর সবার উপরে রাজস্ব আহরণ, প্রধান জাতীয় উদ্দেশ্য রাজস্ব আহরণ। রাজস্ব আহরণে যেসব সমস্যা আছে সেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা, গতিশীলতা এগুলো ঠিক করার জন্যেই এই দুইটা বিভাগের বা এই ধরনের প্রস্তাবগুলো এসেছে বা করা হয়েছে। এই দুটো বিভাগ করা হয়েছে। এতে কিন্তু আপনারা প্রথমে যেটা বললেন এনবিআর বিলুপ্ত, আমি এটাকে খুব করছি, বিলুপ্ত করা হয়নি, বরং এনবিআরকে আপগ্রেড করা হয়েছে। আগে তার একটা বোর্ড ছিল, এখন সেটা সচিব মানে কি বলে বিভাগ করা হয়েছে। বিভাগ করাতে হলো কি এনবিআরের ক্ষমতা, স্কোপ এবং তাদের মর্যাদা, এগুলো কার্যক্ষমতা এগুলো বাড়লো। আগে তাকে অর্থ মন্ত্রণালয়ের বা কারুর দ্বারা নির্ধারিত হতে হতো, এখন তারা নিজেরা বাস্তবায়নের কাজ করতে পারবে, রাজস্ব ব্যবস্থাপনার কাজ করতে পারবে এবং সরাসরি অর্থমন্ত্রীর কাছে তারা রিপোর্ট করতে পারবে। এর যিনি প্রধান হবেন তিনি সচিব হবেন। সেই সচিব এবং এই এনবিআরের নিচের লোকেরা এই জায়গায় কিন্তু ইন্ট্যাক্ট রাখা আছে। হ্যাঁ, তাদেরকে আপগ্রেড করা হয়েছে, মানে হচ্ছে যে তারা এখন সচিব হিসেবে তার নিচের লোক তিনি অতিরিক্ত সচিব পদ যাই বলি, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি বা ইত্যাদি পদে তিনি থাকবেন। এতে হচ্ছে কি তার অনেকগুলো ফ্যাসিলিটিস বাড়বে। যেমন আগে এনবিআরের যিনি সদস্য থাকতেন তিনি বলা হতো যদিও পদাধিকার বলে অতিরিক্ত সচিব, কিন্তু তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যেসব ফ্যাসিলিটিস পেতেন, হ্যাঁ, যেগুলো এন্টাইটেলমেন্ট ইত্যাদি পেতেন, এগুলো তার ছিল না। মন্ত্রণালয়ের একজন এডিশনাল সেক্রেটারি যতটা স্বাধীনতা নিয়ে বা যে পাওয়ার, যে তার কি বলে ক্ষমতার যে এটা আর কি রুলস অফ বিজনেস যেখানে যা আছে সেগুলো ভোগ করতে পারতো, কিন্তু এই এনবিআরের এই এডিশনাল সেক্রেটারি, কথিত এডিশনাল সেক্রেটারি, সে পারত না। হ্যাঁ, আচ্ছা, আর এরপরে এখানে মেন থিসিসটা ছিল যে বাংলাদেশের রেভিনিউ আর্নিংয়ের পরিস্থিতিতে যে সমস্ত বিদ্যমান সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে অনেক আগের থেকেই আমাদের স্টেক হোল্ডাররা, মানে করদাতারা, এমনকি আইএমএফ, এতে অনেকে মনে করছেন বোধ আইএমএফের কথা দিয়ে এটা হচ্ছে। আইএমএফ এটাও অনেকগুলো কারণের ভিতর বলেছে যে তোমার এখানে একটা সংস্কার প্রয়োজন, তোমার একটা সেপারেশন বা প্রয়োজন, নীতি সেবা প্রয়োজন। তারা বিভিন্নভাবে সত্যি বলেছে বিভিন্ন সময়। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু মেন কথাটা উঠছে কিন্তু
স্টেক হোল্ডারের কাছ থেকে। কারণ স্টেক হোল্ডাররা দেখছে যে এনবিআর একই সাথে নীতি প্রণয়ন এবং একই সাথে বাস্তবায়ন দুটো একসাথে করতে যেয়ে সে বহু জায়গায় তার অন্যায্য পরিবেশ, মানে আমাদের যে রুল বলি কস্ট অফ বিজনেস এটা ওটা যা বলি, কারণ ও নিজেই আইন তৈরি করে, নিজেই ইন্টারপ্রিয়েট করে। যেমন আমি পুলিশকে যদি এই ক্ষমতা দেই যে তুমি আইন করবা, কোথায় কোথায় গুলি করতে হবে এবং তুমি এটা বাস্তবায়ন করবা, তো তখন তো ওই পুলিশ সে ওনার সাথে হয়তো ভালো খাতির আছে, ওনার দিক গুলি করবে না। আরেকজনের সাথে কোনো করে তার সাথে কথাই মিলল না, তারে শুধু গুলি করতেই থাকবে। হ্যাঁ, এটা শোনা, সেই জন্য নীতি সবসময় আলাদা করতে হয়, একজন করে আরেকজন করে, সে করে দেখায় যে তুমি এই অনুযায়ী চলবা, এটাই তাই। তা সেই জন্যই এনবিআরকে আমি মনে করি আপগ্রেড করা হয়েছে, বরং তার কিছু কাজকে বরং বের করে নেওয়া হয়েছে। ও যে নিজে পলিসিটাও করতো সেইটাকে আরেকটা জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এখানে কারো স্বার্থের হয়তো ইয়ে থাকতে পারে যে আমি এই কাজ আগে করতাম, আমার অনেক ডিসক্রিপশনারি পাওয়ার ছিল, এখন এইটা আপনি আরেক জায়গায় দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেই কথাটাকে হয়তো বলতে যেয়ে তারা অন্যভাবে বলতেছে, হ্যাঁ আমার সচিব হবে, কোত্থেকে হবে, কেরা হবে ইত্যাদি তারা বলছে তাদের কথা। আমি তাদের যুক্তিটাকে, তাদের এটাকে আমি অপোজ করছি না, কিন্তু আমি বলছি সে তো তার সার্ভিসের বেনিফিট এটা তো সে দেখবে, সেটা এর জন্যই সে সরকারের কাছে বলতে পারে। ওখানে সব লেখাও আছে, দেখেন যে আমি সাংগঠনিক কাঠামো এগুলো সরকার করবে মানে কি, যখন সাংগঠনিক কাঠামো করবে তখন যেই তুমি বলো। ডক্টর আবু ইউসুফ, আপনার কাছে যদি একটু আসি যে এতদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর রাজস্ব নীতি প্রণয়নের পাশাপাশি শুল্ক কর আদায়ের কাজটি করত, একই প্রতিষ্ঠানের অধীনে এখন কর নীতি প্রণয়ন ও কর আদায়ের ক্ষমতা থাকায় কি কোনো সমস্যা আমরা পাবো? আসলে যেটি ডক্টর মজিদ বলেছেন, উনি নিজে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। আসলে মেইন উদ্দেশ্যটা কি? সরকারের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে রাজস্ব আহরণ যেটি আছে সেটাকে কীভাবে বাড়ানো যায়, পাশাপাশি এখানের যে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে এবং এর যে ইনস্টিটিউশনাল যে স্ট্রেংথেনিং সেই জায়গাটাকে শক্তিশালী করা। আপনারা যদি অধ্যাদেশটা খুব ভালোভাবে খেয়াল করেন, সেখানে কিন্তু লেখা আছে বিদ্যমান যে কাঠামো আছে সেটা পুনর্গঠন করা, সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তার মানে হচ্ছে যে এই যে অধ্যাদেশটা যদি ভালোভাবে একটু পড়ে, কারণ সরকার তো সরকারের মতো করে একটা অধ্যাদেশ করে যাতে এটা সবাই যাতে বুঝতে পারে এবং সবার জন্য যাতে এটার যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে সেই জায়গাটা থেকে। কারণ এটা যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা দুটি বিভাগ যখন করা হয়েছে, দুটি বিভাগের দুজন সচিব রাখা হয়েছে, কিন্তু সেখানে আমরা যে শ্বেতপত্র কমিটিতেও আমরা এই সংশ্লিষ্ট যে চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা আমি জড়িত ছিলাম, সেই চ্যাপ্টারটায় কিন্তু বলা হয়েছে যে আসলে দুটো বিভাগের কথা আমরা নিজেরাও রিকমেন্ড করেছি এবং অনেক দিন থেকে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ আপনি নীতি তৈরি করলেন আবার আপনি সেটা অ্যাপ্লাই করলেন, দুটো তো মানে আপনি রাজস্ব নীতিও তৈরি করলেন আবার রাজস্ব আদায়ও করলেন, এর সাথে যাতে কনফ্লিক্ট না হয় এটাকে আরও স্ট্রেংথেনিং করার জন্য এই কাজটা করা হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, আমাদের যদি ফিসক্যাল স্পেসটা আমরা বাড়াতে না পারি, আমরা যতই বলি আমরা এডুকেশনে খরচ করব, হেলথে খরচ করব, সোশ্যাল প্রোটেকশনে খরচ করব, তাহলে ফিসক্যাল স্পেস বাড়ানোর জন্য আমি মনে করি যে এত বছর পরে স্বাধীনতার একটা অপরচুনিটি আমাদের সামনে কিন্তু এসছে। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা অন্তত করেছে, করার ফলে এটাকে আমি অন্তত ইতিবাচক হিসেবে দেখছি। তবে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কারণ আলাপ আলোচনার সুযোগ কিন্তু সবসময়ই থাকবে। তো সেই ব্যাপারে যদি আলাপ আলোচনা করার যে সুযোগটা, সেই সুযোগ থেকে কোথাও যদি কোনো সংযোজন বিয়োজন সেটা কিন্তু হতে পারে। তবে একটা জিনিস কি, সরকারের যেমন প্রথম যেটি রাজস্ব নীতি বিভাগে যেটি বলা হয়েছে, যিনি চেয়ারম্যান হবে উনি সরকারি যে কোনো কর্মকর্তা হতে পারে। এখন সরকারি কর্মকর্তা তো যিনি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে থাকবেন, যিনি আয়করের বা শুল্কের কর্মকর্তা, তিনিও তো সরকারি কর্মকর্তা, শুধু যে প্রশাসন থেকে আসবে নট নেসেসারি। কিন্তু আবার দ্বিতীয়টা যখন দেওয়া হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, সেখানে কিন্তু অগ্রাধিকারের কথা বলা হয়েছে যে যাদের রাজস্ব সংগ্রহে অভিজ্ঞতা আছে তো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কতগুলো মানে নির্দিষ্ট করে সেখানে কিন্তু বলে দেওয়া আছে। তা আমি মনে করি যে এটাকে ভালো করে আসলে বোঝার একটি বিষয় আছে এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা ভালো উদ্দেশ্য আছে, অনেক দিন থেকে কিন্তু বলা হচ্ছে। অনেকে হয়তো একটু বলার চেষ্টা করছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এরকম না, কিন্তু আমাদের দেশীয় যারা অর্থনীতিবিদ আছে, যারা নীতি নির্ধারণী আছে, তারাও কিন্তু অনেক দিন থেকে বলে আসছে। এখন এইটার যে বাস্তবায়নটা হলো, আপনার সংস্কার যদি করতে হয় তাহলে কিন্তু আপনার অনেক কিছু কিন্তু সেখানে কেউ হয়তো খুশি হবে, কেউ হয়তো কারো স্বার্থের আঘাত লাগবে। তো সেটা থেকে বের হয়ে এসে আলটিমেট অবজেক্টিভটা কি? আলটিমেট অবজেক্টিভটা হচ্ছে আমাদের রাজস্ব আরোহণ করা, সেখানের যে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির যে বিষয়টা, এবং এটাকে কিভাবে গতিশীলতা আনা যায়। তো আমরা দেখছি অলরেডি কিছু কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওনারা কমিটি থেকে সুপারিশ করেছে, শ্বেতপত্র কমিটি থেকে সুপারিশ করা হয়েছে, প্লাস হচ্ছে আপনার যে টাস্কফোর্স রিপোর্ট আছে সেখানেও কিন্তু বলা হয়েছে। সবাই কিন্তু একই কথা বিভিন্নভাবে কিন্তু বলছে যে আমাদের ফিসক্যাল স্পেসটা আসলে বাড়ানোর কোনো বিকল্প নাই। এবার আমি যদি আবার আব্দুল মজিদ আপনার কাছে আসি, যে এনবিআর এর অনেক সাবেক কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তারাও মনে করছেন যে এই যে সংস্কারটা হচ্ছে, পৃথক দুই ভাগে ভাগ করা হচ্ছে, এর ফলে রাজস্ব খাতে প্রশাসন ক্যাডারের আধিপত্য বাড়তে পারে। আপনার কি মনে হয়? যে আধিপত্য কে বিস্তার করবে সেটা প্রিএম্প্ট করা হচ্ছে। এর অবশ্য ঐতিহাসিক কারণও আছে, যেমন অতীতেও দেখা গেছে যে এনবিআর এর সচিব এসে এনবিআর এর চেয়ারম্যান হবেন, সেখানেও লক্ষ্য করা গেছে যে কোনো কোনো ক্যাডারের লোকেরা হয়তো বেশি এসেছেন হয়েছেন। সব কিছু কিন্তু নির্ভর করে মার্কেট ইকোনমির উপরে, মার্কেটের উপরে, মার্কেটের লভ্যতার উপরে। অতীতেও দেখা গেছে যে মোট আমি 25তম চেয়ারম্যান ছিলাম, এখন বোধহয় 28 কি 29তম চেয়ারম্যান হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে অন্য ক্যাডারের, মানে আদার দেন কাস্টম ট্যাক্সেশনের, আবার কাস্টম ট্যাক্সেশন ক্যাডারের লোকেরাও এসছেন, যারা উপযুক্ত লিডারশিপ হিসেবে পেয়েছে। এনবিআর চেয়ারম্যান বা সচিব কিন্তু এই আমি প্রমোশন পেয়ে পেয়ে উঠেছি আর আমি যে একবার হতে পারবো এটা কিন্তু না। ইউ মাস্ট হ্যাভ লিডারশিপ কোয়ালিটি, এবং সকলকে নিয়ে, কারণ ওখানে অনেকের ভিতরে সমন্বয়ের ব্যাপার হবে, নীতিগত ব্যাপার হবে, সেই জন্যই যখন যেটা পেয়েছেন ওদের ভিতরে। এখানে আমি মিডিয়াতে এইভাবে বলতে চাচ্ছি না, আমি যেহেতু এনবিআরে ছিলাম, দে আর আওয়ার কলিগস, আমি ভিতরের কথা বলতে চাচ্ছি না। কিন্তু এটা ঠিক যে আপনার নিজের যোগ্যতা যদি আপনি নিজে প্রতিষ্ঠিত না করতে পারেন, ঐকমত্য না করতে পারেন, আপনি যদি এক বাড়িতেই মেজে ভাই হবে না বড় ভাই হবে এইটা নিয়ে যদি তর্ক করতে থাকে বাড়িতে, তো তখন তো ওই বাড়িতে তো নেতৃত্ব দেওয়া তো খুব কঠিন। হ্যাঁ, সুতরাং নিজের ভিতর থেকেও একটা ঐকমত্য গুণ, জ্ঞান, গুণ, গরিমা নিতে হবে, নিয়ে তারপরে দেখতে হবে যে আমাকে বানানো হয়েছে কিনা বা ইত্যাদি। সেই সব কিন্তু বিভিন্ন স্টেজে কিন্তু কথা আছে, সিস্টেম আছে, স্টেক হোল্ডার আছে, সবাই মিলে দেখবে, সেটা দেখবে। এখন এইটা পড়ে আমি যদি মনে করি যে এখানে যেহেতু স্পেসিফিক করে দেওয়া হয়নি, যেমনটি এর বেলায় দেওয়া হয়েছে, তাতে বোধহয় মনে হবে যে প্রশাসনের ক্যাডার, একটা পার্টিকুলার ক্যাডারের নাম বলে তো উল্লেখ করে তো দরকার নেই। এটা নির্ভর করবে মার্কেটের উপরে। ডক্টর ইউসুফ কিন্তু সুন্দরভাবে বলছেন যে আমি যোগ্যতা, যদি কেউ যদি এমন দেখি যে না তার ব্যাকগ্রাউন্ড ভালো বা সে করেছে, এখানে অনেকগুলো সার্ভিসের নামও লেখা আছে, হ্যাঁ আছে, হ্যাঁ সেটা। কিন্তু আবার এরকমও দেখতে হবে যে রেভিনিউ বিষয়ে অভিজ্ঞ, যেমন একসময় ড্রাফটে ছিল, তখন আবার কেউ ব্যাখ্যা করেছে কেউ হয়তো ল্যান্ড রেভিনিউতে ভালো, হ্যাঁ এসি ল্যান্ড বা ডিসি সাহেব, তিনি অনেক খাজনা আদায় করতে পেরেছেন, তাকে যদি আপনি এসে বলেন যে না ও রেভিনিউতে খুবই, এটা নাই। এখানে বিষয়টা হচ্ছে দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। শুল্ক ও কর হুইচ ইজ কনস্টিটিউট 75 by 80% of the total revenue. Important, and is rightly said, it is very complicated issue, complicated কাজ। সুতরাং এই কমপ্লিকেটেড কাজে, এবং আমি এটাও বলি এনবিআর এর যারা কর্মকর্তা হন দুইটা ক্যাডারের, দে আর নাও দ্য বেস্ট বয়েস, কারণ মেরিটোরিয়াস লোকেরাই কিন্তু এখানে হয়, এবং কারণ তাদের চাকরিটাই কিন্তু খুব খুঁটিনাটি এবং খুব নিয়ম কানুন মানতে হয়, না মানলে আবার কোর্টে কেস হয়। ওই সমাজ কল্যাণের অফিসার আর এনবিআর এর অফিসার কিন্তু এক না।
ডক্টর আবু ইউসুফ আপনার কাছে আসতে চাই যে অনেক ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা অনেক দিন ধরেই আসলে এটা চাচ্ছিলেন যে করনীতি প্রণয়ন ও কর আদায়ের জন্য পৃথক প্রতিষ্ঠান করা হোক, সেই ক্ষেত্রে তাদের দাবিগুলো কি ছিল এবং সেই দাবিগুলোর ব্যাপারে এখন কি ভাবা হচ্ছে? আসলে এটি তো চেয়ারম্যান তো একটা বিষয়, এর বাইরে যে বিষয়গুলো আছে আপনি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি সিস্টেম ডেভেলপ করেন, মনে করেন এখন সঞ্চয়পত্রে আপনি 50 লাখ টাকার বেশি 1 টাকাও আপনি করতে পারবেন না, সিস্টেম আপনাকে আটকায় দিবে। একটা এনআইডির আন্ডারে আপনি করতে পারবেন না। কিন্তু যখন এই অটোমেশন সিস্টেম ছিল না তখন কিন্তু এটাও নিয়ম ছিল, কিন্তু তারপরেও ম্যানুয়ালি যখন করা হতো তখন কিন্তু এর যাচাই বাছাই করাটা কঠিন ছিল। এখন সিস্টেম আপনাকে আটকায় দিবে। আপনাকে যেটা করতে হবে সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আমাদের সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমরা এই যে জনগণ ভ্যাট দিচ্ছে, তাহলে এটা যদি অটোমেশনের আওতায় আমরা নিয়ে আসতে পারি, সরকারি কোষাগারে অটোমেটেড চলে যাবে। আপনার যদি ইনকাম ট্যাক্সের যে আমরা সোর্সেস যেটা টিডিএস বলি, অ্যাট সোর্সেস যে ডিডাকশান হয়, সেটার পাশাপাশি যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট সে দিল কিনা সেগুলো, অর্থাৎ প্রত্যেকটা জিনিস জায়গায় যদি আমরা এটাকে অটোমেশন করতে পারি, মডার্নাইজেশনের আন্ডারে যদি নিয়ে আসতে পারি, সিস্টেম অনেক বেশি ইম্পর্টেন্ট এইখানে যদি আমরা সেই জায়গাটা করতে পারি। তো এইগুলো আসলে বাস্তবায়ন করাটা দরকার। আমাদের ট্যাক্স নেট, অনেক মানুষ আছে এই সিস্টেমের দুর্বলতার কারণে সে ট্যাক্স তার অনেক বেশি ওয়েলদি পার্সন হওয়া সত্ত্বেও কিন্তু দেখা গেছে যে ট্যাক্স নেটে সে বাইরে আছে। তাহলে তাকে কিভাবে আসলে ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসা যায়? কেন বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আপনার এত মিডল ক্লাস যদি আমরা বলি বা তার উপরের যে আছে মাত্র 1,14,00,000, যেখানে 3 নাম্বারদারি 43 লাখ হচ্ছে আপনার রিটার্ন জমা দিচ্ছে, খুবই নেগলিজেবল অ্যামাউন্ট। এর মধ্যেও কিন্তু একটা বড় অংশ হচ্ছে জিরো ট্যাক্স সাবমিট করে, একটা বড় অংশ হচ্ছে সরকারি কর্মকর্তা। তার মানে এখনও কিন্তু ট্যাক্স নেটের বাইরে কিন্তু অনেক লোক আছে। আমরা যে পরিমাণ ট্যাক্স এক্সেমশন দিচ্ছি সেটা যদি আমরা কমাতে পারি, অনেক সময় দেখা যায় রাজনৈতিক বিবেচনায় বা বিভিন্ন কারণে হোক সেই ট্যাক্স এক্সেমশন দেওয়া হচ্ছে, সেটা যদি আমরা বন্ধ করতে পারি, সেটাকে যদি আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেম আপনার যে আমাদের রেভিনিউ যে মোবিলাইজেশনের যে বিষয়টি আছে সেটাকে আসলে অনেক দূর নিয়ে যাবে। যেই দুটো বিভাগ করা হয়েছে, যে রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতি, এটার বাস্তবায়নটা নির্ভর করে তারা কতটুকু আসলে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। সরকার এখানে তাদের যে ইন্ডিপেন্ডেন্সটা আছে, সরকারের যে উদ্দেশ্য আছে যে আমাদের ট্যাক্স রেভিনিউ মোবিলাইজ করা, সেই রেভিনিউ মোবিলাইজেশনকে মাথায় রেখে যদি তাদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, অর্থাৎ দেশের স্বার্থে যাতে এই দুটো বিভাগ যোগ্য মানুষকে যাতে যোগ্য জায়গায় দিতে পারে এবং তারা যাতে তাদের মতো করে কাজ করতে পারে এবং তাদের জবাবদিহিতা এবং সেটা যাতে ট্রান্সপারেন্ট থাকে। যে কোনো একটা জিনিস করলে, কোনো একটা কর যদি বাড়াতে হয় তাহলে সেটা যাতে আলাপ আলোচনা করে সেখানে যে পাবলিক হিয়ারিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে যদি একটা প্রসেসের মাধ্যমে যদি করা হয় তাহলে কিন্তু সেখানে কোনো বিতর্ক থাকবে না। আব্দুল মজিদ, আপনার কাছে আবারও আসি যে গত 50 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বেশিরভাগ সময় এনবিআর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। বাংলাদেশের কর জিডিপির অনুপাত মাত্র 7.4%, যেটি এশিয়ার মধ্যে সর্বনিম্ন। তো এই যে 50 বছরের ব্যর্থতার অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে আমরা এতদিন এটাকে সংস্কার করতে চাইনি কেন? এখন কেন হঠাৎ করে এই উদ্যোগ? এই যে এখন কেন হঠাৎ করে, এই শব্দটা ডক্টর ইউসুফ আগে বলেছেন, এটা আজকের কথা না, বহুদিনের। তবে 50 বছর দীর্ঘ একটা সময়। না, এখন সেই ইতিহাসের কাছে দিয়ে দেন বিচার। অসুবিধা নেই, কেন এতদিন করা হয়নি, করা হচ্ছে, হবে। এই ব্যাপার উদ্যোগে 2008 সালেও একবার করা হয়েছিল, কিন্তু সেটা টেকেনি। যা হোক, এর সাথে রাজনৈতিক অর্থনীতির একটা ব্যাপার জড়িত থাকে, রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার থাকে, অনেক বিষয় থাকে। তো যেই থাকুক, সব কিছুর উপরে দেশটা আমাদের, অর্থনীতি আমাদের, রেভিনিউ স্বার্থ আমাদের। কারণ আমার রেভিনিউ আর্ন না হলেই আমাকে বিদেশ থেকে লোন করে কাজ চালাতে হয়। আমার নিজের ঘরে টাকা থাকতে, আপনি যেমনটি বললেন যে ট্যাক্স জিডিপি রেশিও 7, এটা হওয়া উচিত 15 বা 16। এতেই বোঝা যায় ইট ইজ এ ডায়াগনোসিস, ইট ইজ এ সিমটম যে এই অর্থনীতিতে টাকা আছে কিন্তু কর নেওয়া হচ্ছে না, কর দিচ্ছে না, কর পাওয়া যাচ্ছে না। এই যে যাচ্ছে না, নিচ্ছে না, দিচ্ছে না, এইটার একটা সমাধান হওয়া দরকার। এই জন্যেই কিন্তু এই যে এত কিছু, এবং স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপারটা এই জন্যেই যে এ কারণে যে উনি বলছিলেন ম্যানুয়ালি করতে যেয়ে
তাকে ম্যানিপুলেশনের সুযোগ তার নিজের হাতে থাকে, তার নিজের ডিসক্রিশনারি পাওয়ার থাকে না। আমার ওখানে যদি আইনে লিখে রাখে যে কমিশনার তিনিই যদি মনে করেন, অর্থাৎ তার পার্সোনাল একটা স্যাটিসফাইড হওয়ার ব্যাপার আছে। তারপরে দেখা গেল যে এই যে নতুন যে আইনটা করেছে আয়কর আইন, নাম হচ্ছে আয়কর আইন, ডাইরেক্ট ট্যাক্স, কিন্তু ওর সবগুলো পড়লেই বোঝা যাবে যেটা হয়ে গেছে ইনডাইরেক্ট ট্যাক্সমুখী। অর্থাৎ এই যত জরিমানা, যত ওই উঠতে কাটা টিডিএস, তার এআইটি, এই ছাড়া কিন্তু কোনো আয় নাই। অর্থাৎ এরা কিন্তু অন্যদের কাছে, যার কাছে লোকজনের কাছে যে কর আনতে হবে সে যাচ্ছে না। এখন এখানেও বোঝা যাচ্ছে, ওনাদের রিপোর্টেও বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যে মানুষ কর দেওয়ার ব্যাপারে উৎসাহ বোধ করতেছে না, এবং সেই উৎসাহটাই আসলে সেই উৎসাহ বোধের কারণ হচ্ছে তার হ্যান্ডলিং। সে এমনভাবে করতেছে, যেমন উনি কর দেন না, ওনার ওই করের ওই যে আপনি বললেন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না, লক্ষ্যমাত্রা দিচ্ছে সরকার ঠিকই আছে, উনি যা দেওয়ার কথা তারে দেন না, তার কাছ থেকে নেন না, না নিয়ে ওই যে লোক দেয় তার কাছে যেই বলে গতবার আপনি 6,000 দিয়েছিলেন, এবার আপনি 7,000 দেবেন আমার এদেশে। অর্থাৎ বারবার যত লক্ষ্যমাত্রা অর্জন করতে বলা হচ্ছে ওটা তত নিগৃহীতমূলক হয়ে যাচ্ছে, সে সীমাবদ্ধ করছে। এই যে তার নিজস্ব ডিসক্রিপশন নিয়ে সে যেখানে তার এমন পরিবেশ সৃষ্টি করা উচিত মানুষ যেন কর দিতে চায়, কর দিতে আসে। কেউ যদি আপনার অফিসে এসে কর দেওয়ার পরে একবার দুবার পরে যদি দেখে যে এই ধরনের অবস্থা, এই কথাটা তো সমাজে চলে যায়। সমাজে চলে গেলে দেখে ভাই হচ্ছে আমি কর না দিলেই ভালো, আমি একবার যদি ওনার খাতার ভিতরে পড়ি তা তখন তো আমার এই অবস্থা হবে। এই যে একটা সমাজে একটা বৈষম্য সৃষ্টি, এই ট্যাক্স জিডিপি রেশিও কমাটার কারণ ওইটা, যে বহু লোক কর না দিয়ে জিডিপি বাড়তেছে ঠিকই আছে, সে কর দিচ্ছে না, ফলে আমার ট্যাক্স জিডিপিটা ইট ইজ এ সিমটম। ওই যে আমরা অনেক সময় কারুর অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে দেখি না যে তার এমন কয়েকটা বৈশিষ্ট্য আছে যে সে তার এখন অ্যান্টিবায়োটিক না দিলে এই অসুস্থতা আসলে কেটে যাক, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা সচেতন নাগরিক হিসেবে সকলেই কর প্রদান করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমাদের সাথে আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য, এবং ডক্টর আবু ইউসুফ আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আলোচনায়। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্তির কারণ ব্যাখ্যা করে সরকারের তরফ থেকে বলা হয়েছে, এনবিআর বিলুপ্ত বা সংস্কার যে কথাটি বলি না কেন, কর নীতি ও কর ব্যবস্থাপনা বিভাগ গঠনের যে সিদ্ধান্ত হয়েছে তার মূল লক্ষ্য হলো করনীতি প্রণয়ন ও কর ব্যবস্থাপনার কাজ আলাদা করা, এই খাতে দক্ষতা বাড়ানো, স্বার্থের সংঘাত হ্রাস ও দেশের কর ভিত্তি প্রসারিত করা এই সংস্কারের প্রধান লক্ষ্য। সরকার তার লক্ষ্য পূরণে এগিয়ে যাক, করনীতি হোক যুগ উপযোগী ও বাস্তবতা নির্ভর, আর কর আদায়ের প্রক্রিয়া আসুক গতিশীলতা, এই প্রত্যাশা শেষ করছি ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আজকের আয়োজন।